আমি আমার ছোট জাকে হিংসে করি কথাটা আমার নয়, আমার শাশুড়ি মায়ের। কথাটা পুরোপুরি সত্য না হলে আংশিক সত্য। আমি যখন দেখি যে কাজের জন্য আমার শাশুড়ি একদিন আমাকে বকতো, সেই একই কাজ করায় যাকে কিছুই বলছে না, তখন হিংসে হয় নাকি কষ্ট জানি না, তবে বিষয়টা একদমই ভালো লাগে না আমার। এই তো সেদিন ছোট যা ডিম ভাজার পর কড়াইতে অনেকটা তেল পড়েছিল। এটা দেখে আমার শাশুড়ি বিরক্ত মুখ নিয়ে তৎক্ষণাৎ তেলটি বোতলে ঢেলে নিল। অথচ এই একই কাজ আমি করলে শাশুড়িমা চিৎকার করে বাড়ি মাথায় তুলতেন। না, আমার শাশুড়ি যে প্রচণ্ড খারাপ মানুষ এমন একদমই না, আবার অনেক ভালো তাও না। আমার শাশুড়ি তার নিজের স্থানে ঠিক আছে, এতদিন অবধি ঠিকই ছিল, সেজন্য তার বকা আমি কখনোই গায়ে মাখতাম না। এই যে বললাম তেলের কথা, এই তেল জিনিসটা বেশি খরচ করা আমার শাশুড়ি পছন্দ নয়, কেন জানি না। শুধু যে দামের জন্য সেটা নয়, আমি দেখেছি অন্যের জিনিস যতই দামি হোক তা তেলের বেশি ব্যবহার করলে আমার শাশুড়ি কিছুই বলে না, কিন্তু এই তেল জিনিসটা বেশি দিলে সে বকাবকি করে। আমার শাশুড়ি এরকম ছোট ছোট অনেক কারণেই আমাকে বকেন, এতদিন অবধি আমি এটা সহ্য করে নিয়েছিলাম। আমার শাশুড়ি মা এ যুগের, তাতে তার চিন্তাভাবনা আমার মতো হবে না, এটাই স্বাভাবিক। তাছাড়া আমি আমার মাকে দেখেছি, আমার মা এই পৃথিবীর সবচেয়ে ভালো না, কিন্তু সেও কোথাও না কোথাও গিয়ে ভালো শাশুড়ি হতে পারেনি। আসলে তাদের যুগে বৌমাদের এত কষ্ট দেওয়া হতো যে এই যুগে এসে আমার ভাবি যদি সামান্য কারণে মুখ ভার করে ফেলে, তাহলে তার মুখটি অটোমেটিক বের হবে। আমাদের সময় টু শব্দ করার জায়গা ছিল না, কাজ করতে করতে মরে গেলেও বিশ্রাম করার সময় পাইনি। অথচ আজকালকার বউরা একটু কিছু হলে মুখ ভার। সংসার জ্বালা কিসের যে এত কষ্ট, আমাদের যা জ্বালাইছে, ভাতে নুনে পানিতে সব কিছু জ্বালাইছে, তাও আমরা কখনো কিছু বলিনি। আর এখন তাদের কিছু বলার আগে মুখে কালো, মুখে খই ফুটে। উপরোক্ত কথাগুলো শুনে যে কোনো বউয়ের কাছে তার শাশুড়ি খারাপ উপদিতে ভূষিত হবে, কিন্তু আমি কেন জানি না, পারি না। খুব ছোটোবেলা থেকে মা মানুষটিকে দেখেছি তো, তার কষ্টগুলোর কথা শুনেছি, তাই বুঝি সে তার অতীতের দুঃখ থেকে বের হতে পারছে না, তাই এমন বলছে। সেজন্য শাশুড়ি মায়ের বকাগুলো দিয়ে তার মধ্যে সত্তাটাকে ভালো বা খারাপ উপাধি কখনো আমি দেইনি, কিন্তু এখন পারছি না। একই বাড়িতে দুজন বউ থাকলে একজন যদি বেশি গুরুত্ব পায় তখন কষ্ট লাগে, সেই কষ্ট থেকে হয়তো হিংসা মনের মধ্যে জমা পড়ে। উপরে তো গেল একদিন সামান্য তেলের ঘটনা, আজকের ঘটনাটা দেখুন না। আমার 6 মাসের একটি বাচ্চা রয়েছে, সে কান্না করছে, তাই তাকে আমি ঘুম পাড়াতে নিয়ে গেলাম। সেই সময় আমার যা রান্নার জন্য চাল ডাল ধুয়ে এনে উনুনে রাখলো, শাশুড়িমা অন্য এক কাজে ব্যস্ত ছিল। সে এসে যখন দেখলো রান্নার সময় পার হয়ে গেছে, এখনও উনুন ধরানো হয়নি, তখন সে বিরক্ত হলো। তাই বিরক্ত নিয়ে বললেন, একটু ভাতে আর ডালে জাল দিলে তো পারতা, এভাবে উনুনে এনে রেখে গেছো, কত সময় হয়ে গেছে, এই ভাত কখন হবে? এসব বলে শাশুড়িমা রান্না করছিল। সেই সময় আমার ছোটো যা তার মুখের উপর বলে উঠল, আমি চাল ডাল ধুয়ে এনে রেখে গেছি, সে আমি পারতাম উনানটা ধরাতে, তাহলে তো হয়েই যেত, তার কাজের মধ্যে পড়ে না। আমার ছোটো জায়ের মুখে এমন কথা শুনে শাশুড়ি কিছুই বলল না, কিন্তু আমি যদি এই পরিস্থিতিতে পড়তাম এবং মুখের উপর এমন কথা বলতাম, তাহলে সে ক্ষিপ্ত হয়ে যেত। এখানেই হিংসার জন্ম হয়। আমি বাচ্চাকে ঘুম পাড়িয়ে আসলে আমার শাশুড়ি বলে, এখন আসা লাগবে না, বাচ্চা নিয়ে পড়ে থাকো, বাবু কান্না করছে তাই গেছি। তো সে চাল ডাল ধুয়ে নিয়ে আসলে তো উনুন ধরাতে পারতো না? অন্যদিন হলে আমি চুপ থাকতাম, কিন্তু এখন জবাব অটোমেটিক চলে আসে। যখন ছোট যা এবং আমার মধ্যে শাশুড়ি ভিন্ন রকম আচরণ লক্ষ্য করি, আর আমার এই কথা শুনে আমার শাশুড়ি বিরক্ত নিয়ে বলো, তুমি বার বাইরে গেছো, আজকাল কথা ছোঁয়ানো যায় না, মুখে মুখে জবাব দাও। আর এখানে কথা প্রসঙ্গে শাশুড়ি মা আমাকে সরাসরি বলেই দিল আমি আমার ছোটো জায়কে হিংসে করি। এই কথার জবাবে আমি বললাম, আপনি তো শুধু আমাকেই বললেন। আমার এই কথাটা ভুল হয়ে গেল। শাশুড়িমা আমাকে অনেক বকতে শুরু করলেন। তার কথা, ছোটো বউ আসলে সবে 8 মাস, নতুন বউ, তারে আমি কি বলবো? আর সে কি করে যে তোমাকে আমি বলবো? তুমি বেশি বাড়ছো দেখি তো, ছোটো বউ আসার পর থেকে হাওয়ায় উঠছো, তারা একটু দেখতে পারো না, এটা কেমন কথা? আমার শাশুড়িমা কথাগুলো অনবরত বলে যাচ্ছিল, আমি কথা না বাড়িয়ে চুপ করে থাকলাম। আমি ঝামেলা চাই না, সাংসারিক অশান্তি মোটেও পছন্দ নয়, কিন্তু তাও মুখটা মাঝে মাঝে খুলে যায়।
আমি রান্না থেকে চলে আসলাম। তখন ছোট জায়ের কথা শুনতে পাই। আমার শাশুড়ি আমাকে কথা প্রসঙ্গে বলে, দুই যা মিলেমিশে খাইতে পারবে না, কেউ কাউকে দেখতে পারো না। এই কথা আমার ছোট জায়ের গায়ে লাগে। সে তৎক্ষণাৎ বলে ওঠে, কেউ কাউকে দেখতে পায় না, এটা কেমন কথা বললেন মা? আমি কি করছি? আমি এই বাড়িতে এসে কারোর সাথে কোনো ঝামেলা করছি? আমার সাথে কারো কিছু আছে? আমার শাশুড়ি মা এরপর আর কথা বলতে পারলেন না। এই বিষয়টা লক্ষ্য করে আমার মন বলল, এইভাবে চ্যাটাং চ্যাটাং উত্তর প্রথম থেকে দেইনি বলেই কি শাশুড়ি মা আমার কথা সহ্য করতে পারেন না? কিন্তু তার কথা ঠিকই হজম করে নেয়। এখান থেকে হিংসে এমনি চলে আসে। বলেন আসে না? এগুলো তো সামান্য ঘটনা বললাম। এরপর তো শুরু হলো তুলকালাম ঘটনা। এখানে বলে রাখি, আমার স্বামী বাসায় থাকে। আমাদের দেশের বাড়ি ঝালকাঠি। আর আমার স্বামী এই শহরে কাজ করে, কিন্তু দেবর বাসায় থাকে না, সে ঢাকাতে জব করে। যাই হোক, ঘটনা হলো সেদিন আমার স্বামী ঘরে সবার জন্য পুরি কিনে নিয়ে আসলো। সন্ধ্যাবেলা পুরি এনে আমার হাতে দিল। সেগুলো আমি সবাইকে ভাগ করে দিলাম। আমার যাকে সেটা দিলাম, সেটা সে প্রথমে একটা পাত্রে রেখে দেয়। তারপর কয়েক ঘন্টা পর আমার পাশের ঘরের বাচ্চাটিকে নিয়ে ভাবি আসে, সেই বাচ্চাটিকে দিয়ে দেয়। এই ঘটনাও মেনে নিলাম। কিন্তু পরবর্তীতে আরও একদিন দেখলাম আমার স্বামী কলা নিয়ে আসলে সেই কলা তাকে দিলে সে চালের ড্রামে সেটা রেখে দেয়। চালের ড্রামে খাবার ঘরে যেতে পারে। আসতে যেতে কয়েকটা বা সেটা দেখলাম সেই কলা 2 দিন ধরে সেখানে ছিল। পচে যাওয়ার পর আমার ছোট যা সেটা ফেলে দিল। এখানে আমার মনে অনুভূতি বোঝাতে পারবো না। এই নিয়ে কোনো কথা বললাম না, শুধু দেখে গেলাম। আমার ছোট যা যে আমাদের দেওয়া কোনো জিনিস খায় না, সেটা বুঝতে পেরে আমি সিদ্ধান্ত নিলাম তার দেওয়া জিনিসও খাবো না। আমি এই সিদ্ধান্ত নেওয়ার সময় বুঝেছি সে আমার জিনিস খায় না, এটা নিয়ে কেউ কিছু বলে না। কিন্তু ঠিকই আমার বেলা তুলকালাম হবে। সেটাই হলো। আমার ছোট যা তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে আচার নিয়ে এই বাড়িতে আসে। সেই আচার আমাকে দিলে আমি সেটা না খেয়ে তার মতোই রেখে দেই এক স্থানে। তারপর আমি আচারটা একদিন নিয়ে ফ্রিজে রেখে দিলাম। সেটা দেখে আমার ছোট যা তেলে বেগুনে জ্বলে উঠলো। সে হয়তো বুঝতে পারছে আমি এটা খাবো না, তাই আচার নিয়ে শাশুড়ির কাছে চলে গেল বিচার দিতে। ছোট যা শাশুড়ির আচারের বয়ম দেখে বলে, মা কী দোষ করছি আমি? আমার দেওয়া আচার ভাবি খায় নেই, সে খায় না, এটা কেন? আমার দোষ কী? শাশুড়ি মা এই কথা শুনে আমাকে ডাক দিল। আমি সেখানে গেলে আমার যা চুপ হয়ে যায়। শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করে, তুমি আচার খাও নাই কেন? এটা ফ্রিজে রাখছো কেন? কিভাবে খাবো? উনি তো আমাদের নিয়ে আসা জিনিস খান না। আমাদের খাবার যখন এত দোষ, তখন তাদের খাবার খাবো কেন? এই কথা শুনে ছোট যা রাগ নিয়ে বসে থাকলো। শাশুড়িমা বললেন, সে কি খায় নাই? তুমি এসব নাটক কেন করো? এত গন্ধ তার না গা দিয়ে আসে যে খাবার খাওয়া যায় না। আপনি শুধু আমাদেরটা দেখলেন, সে যে আমাদের কলা পচিয়ে ফেলে দিচ্ছে তাও খায়নি, তা দেখলেন না? আমিও জবাব দিয়ে দিলাম। আমার শাশুড়ি যে এতে বিরক্ত তা আমি বুঝলাম। তাও আমার অভদ্র মুখ কথা বলে ফেলে। এতদিন চুপ থাকলো, এখন চেয়ে কেন জানি পারছি না। আমার এই কথা শুনে শাশুড়ি ছোট যাকে জিজ্ঞাসা করলেন। সে বলে, কলা এমনি খায়নি। সবসময় কি খাওয়ার রুচি এক থাকে? কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না। তাছাড়া ড্রামের উপর রাখছি, মনেই ছিল না। এই জন্য উনি আছাড় খাবে না? এটা কোনো অজুহাত হলো? সবসময় সবার রুচি এক থাকে না। তার এসব কথা শুনে শাশুড়ি মা আমার উপর রাগ করলেন। রাগ নিয়ে বললেন, তুমি ওনার সাথে সবসময় রেষারেষি করো কেন? এই ছোট ছিল আমাদের ঘরে, ছোট ছেলেকে বিয়ে করিয়ে ভুল করেছি, এত হিংসা? আপনি শুধু আমারটাই দেখলেন আম্মু, তারটা দেখেন না? আমার এই কথায় শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠলেন। তার কথা সে কি করে যে তারটা দেখবে? তুমি আমাকে কি দেখতে বলো? কলা রাখছিল মানে নাই, এতে দোষ হয়ে গেছে? আমি কথা না বাড়িয়ে চলে আসি। শাশুড়ির সাথে ছোট যাও তাল মিলিয়ে কথা বলে। সে বলে, ভাইয়ে সবজি নিয়ে আসে, সেটা আমি খাই না। রান্না হলে তো সবজি আমিই বেশি খাই, সে তো খায় মাছ মাংস বেশি। এখন কলাটা খাইনি, সেটা দোষ হয়ে গেল? এই কথা পাশের ঘর থেকে শুনে আমার গা যা রাগ হয়েছে। এরপর সবাই বলবে হিংসা আমি করি। সে আমার ছোট যা, সে আমার খাওয়া নিয়ে কথা বলছে, কিন্তু আমার শাশুড়ি কিছুই বলছে না। তবে এর মাঝে আমার শাশুড়ি বলে উঠল, চুপ করো, এটা স্বামীর বাড়ি, এখানে একটু মাইনা গুছে চলা লাগবে। শাশুড়ি এই কথা জবাবে ছোট যা বলল, আমার স্বামীর বাড়ি, তারও স্বামীর বাড়ি, সেও এটা জানা ও মনে রাখে। এই একই কথা আমি বললে হতাম বেয়াদব, অথচ যা
বলায় কিছু হলো না। এই সংসারে এতদিন থেকে আমি এতটুকু বুঝছি, আমি যে হিংসে করি সেটা নয়, আমার ছোটটা আমাকে আরও বেশি হিংসে করে। আমি না হয় শাশুড়ি এই দুইজনের উপর ভিন্ন রকম ব্যবহারে হিংসে করছি, তো সে কেন করছে? এখানে কার অপরাধ বেশি? সেই দিন সেই তুলকালাম সেখানে থামে নেই। আমার ছোট যা শ্বশুরমশাই আসতে তাকে এই ঘটনা জানালো। এটা শুনে শ্বশুরমশাই আমাকে ডেকে বললেন, আমার ঘরে থাকলে এভাবে একজনের জিনিস অন্যজন খাবে না, এভাবে চলবে না। দুইজনে মিলেমিশে থাকতে পারলে থাকবা, নয়তো যে যার পথ দেখো। আমার শ্বশুরমশাইয়ের কথা বোধহয় ছোট যা সন্তুষ্ট হতে পারল না। সে চট করে বলে উঠল, আমি কি দোষ করছি? আমার দোষ কোথায় বাবা? সবসময় সবার মন রুচি এক না। আমি কি সংসারে কোনো ঝামেলা করি? তাহলে আপনি দুজনকে বললেন কেন? আমি তো তার সাথে মিলেমিশে থাকতে চাই। তোমরা দুইজন বউ, আমি যা বলবো দুজনকে বলবো, একজনকে তো একা একা মিলাতে পারবো না। এই ঘটনা এভাবে শ্বশুরের কথার মাধ্যমে শেষ হলো। তবে এসবে যে আমাদের মাঝে ঝামেলা শেষ হয়ে গেছে এমনটা নয়। আমাদের ঝামেলা শেষ হয়নি, বরং আরও বেড়ে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম, এরপর থেকে আমি সকালে আলু ভর্তা বানালে আমার যা খায় না, আমি কাঁঠাল ভাঙলে সেদিনও খায় না। তবে সব সময় কেন জানি না শাশুড়ি আড়াল হয়, আর আমার চোখটা বড্ড খারাপ। এসব আমার চোখেই পড়ে না। শুধু তাই, কানটা আরও বেশি খারাপ। সব সময় দোষের কথাগুলো শুনি। যাই হোক, সে আমার হাতের কোন জিনিস খাচ্ছে না, সে আমার ছোট যা। এরপর এসব দেখার পর রাগ, কষ্ট, হিংসা কার না হবে? আমিও তার হাতের খাবার বন্ধ করে দিয়েছি। তার করা আলু ভর্তা আমি খাচ্ছি না। সেটা গিয়ে শাশুড়ির চোখের সামনে পড়ল। শুরু হলো আরও ঝামেলা। শাশুড়ির কথা ছিল, বিয়ের আগে দেখেছিলা দুই যা বোনের মতো থাকবা, এখন এত গন্ধ আসে। আসলে তুমি এসব যে কেন করছো? আপনি শুধু সব আমারটাই দেখেন। আমার এই কথার জবাবে শাশুড়িমা রেগেমেগে বললেন, আমি শুধু তোমারটাই কি দেখি? সে কি করে যে দেখব? কথায় কথায় একটা কথা পাইছো। আমি তো তারে কখনো তোমার হাতের খাবার না খাইতে দেখিনি, কিন্তু তুমি তো করতেছো এসব ঢং। আমার ঘরে থাকতে হলে এসব ঢং করা যাবে না। হয় সব ঢং আমি করি, বাকি সবাই তো শুধু দেখে, সেও তো আমার হাতের জিনিস খায় না। এটা আপনার চোখে পড়ে না? আমি মুখে মুখে জবাব দিলাম। শাশুড়িমা জবাব বললেন, না, কই, আমি তো দেখি না তারে না খাইতে। সব নাটক তো তোমারে দেখি, সেই সাথে বেশি বাড়ছ। ছোট ছেলে বিয়ে করাতে পারলাম না, এর মাঝে তোমার রূপ বের হয়ে শুরু হলো, নতুন নতুন রূপ। আমার শাশুড়িমা এসব বলে বাড়ি মাথায় করে ফেললেন। শ্বশুরমশাই সেদিন বাড়িতে ছিল। সে এসে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? আমার ঘরে এই ছিল সংসারে এত অশান্তি, একজনের ছায়া আরেকজন দেখতে পায় না। এই কথা বলে শাশুড়িমা একটু শ্বাস নিয়ে আবারও বলল, ছোট বউ আলু ভর্তা বানাইছে, এখন সে খাবে না। সে শুধু মরিচ দিয়ে ভাত খাচ্ছে, যা যা ছায়াও দেখতে পারে না। এতই রেশারেশি। তোমরা এগুলো কি শুরু করছো? ঘরের মধ্যে এত অশান্তি করো কেন? একসাথে থাকতে গেলে অনেক মানিয়ে গুছিয়ে নিতে হয়, এভাবে এত জেদ হিংসা ভালো না। শাশুড়িমশাই এই কথা বললেও আমিও জবাবে দুই ঘটনাটা বললাম। যেখানে আমাকে আমার ছোট যা অপমান করে কথা বলে, সেইখানে আমার শাশুড়ি থাকায় আমি চুপ ছিলাম, কিন্তু শাশুড়ি কোনো জবাব দেয় না। এই কথা শুনে শ্বশুর বলল, কথা যে দুইটা বলছো, দুইটাই ছোট বউ রং বলছি, কিন্তু তুমি তো বড়, তো তুমি এটা ওই সময় বুঝিয়ে বলবা না যে এত বড় কথা কিভাবে বলো? তোমার তো উচিত ছিল বলার। বড় তুমি, সে ভুল করলে বলার সম্পূর্ণ অধিকার ছিল। আমি কেন বলবো? সেখানে তো আম্মু ছিল। এই কথা শুনে শাশুড়িমা বললেন, এই বড় বউ শুধু আমারই দোষ দেয়। আমি কি করব? পড়েছি মহা ঝামেলায়। সে নতুন বউ, তারে আমি বছর না ঘুরতে কি বলবো? তাছাড়া রেশারেশি তো তুমি বেশি করো। এমন করলে তোমার কাণ্ড দেখে সে শিখবে না? সে তো একই কাণ্ড করবে। ও, আমি কাণ্ড করি? আমাদের এসব কথার মাঝে আমার স্বামী চলে আসে। তার কাছে আমি সবসময় সব ঘটনাই বলি। সে এতদিন চুপ থাকলো, আজ থাকে না। সে এবার আমার হয়ে কথা বলে। এসবের মাঝে সবার মধ্যে ঝামেলা বেঁধে যায়। বিশেষ করে আমার স্বামী সব কথা আমার শাশুড়িকে বলেছিল। সে এখানে একটা শব্দও ছোট জায়ের জন্য ব্যবহার করেনি। বড় ভাই হিসেবে উচিতও নয়, তবে এখানে তার কথা বলা ঠিক হলো না। এখানে আমাদের মস্ত বড় দোষ হয়ে গেল। এসবের মাঝে শ্বশুর ঝামেলা শেষ করতে যায়। যার যার পথ শেষে দেখো, আমার ঘরে কোনো অশান্তি হবে না। অশান্তি করতে মন চাইলে তা এই ঘর থেকে বের হও। ঘরে
ডাল আছে, চাল আছে, এসব নিয়ে আলাদা হয়ে যাও। এসব পথ দেখো। এভাবে এক ঘরে থেকে এর হাতের জিনিস ও খাবে না, ওর হাতের জিনিস ও খাবে না, এসব চলবে না। আমার স্বামী রাগের মাথায় হ্যাঁ যাব, থাকেন ছোট ছেলে আর বউ নিয়ে। এই কথার জবাবে শ্বশুর বলেন, কাউকে ঘরে রাখবো না, যে যার পথ সে দেখবে। আমার দুই স্বামী দুই স্ত্রী, আমাদেরটা বুঝে নেব। যখন এতই ঝামেলা তখন কারো এক ঘরে থাকা হবে না, সবাই আলাদা থাকুক। এভাবে ছোট ছোট ঝামেলা দীর্ঘ হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ির কাছে আমরা অপ্রিয় হয়ে যাই। আসলে বাচ্চার জন্য শাশুড়ির সাথে গল্প করতে পারি না, কিন্তু ছোট যা সেটা করে। শুধু তাই নয়, সে শাশুড়ির অতীতের সংসারের কষ্টের গল্প শুনে তাল মেলায়। এইভাবে সে শাশুড়ি মায়ের দুঃখ বোঝার নামে তার মন জয় করে নেয়। এখানে অবশ্য আমারও দোষ আছে, আমি পারিনি এই জায়গাটা তৈরি করতে। তাই তো শাশুড়ি তার কোনো দোষ খুঁজে পায় না। আর সে যে শাশুড়ির কাছে ভালো হবে, সে অটোমেটিক শাশুড়ির কাছে ভালো হবে। তাছাড়া ছোটো জায়ের ভাষ্যমতে সে আমার হাতে জিনিস খায় না, কারণ আমি খুব নোংরা। আমি বাবুদের পটি পরিষ্কার করি হাত দিয়ে, সেই হাত নানা কারণ দেখিয়ে সে সবসময় তার দোষটা কাটিয়ে দেয়, যেটা আমি পারি না। এখানেই এই সংসার শত্রু হয়ে উঠলাম আমি। আমি হয়ে উঠলাম এই সংসারের চরম শত্রু। আমার স্বামী এতদিন আমার হয়ে কোনো কথা বলেনি, এখন বলছে কেন আমি তাকে তাবিজ করছি। আমি কুটনি সব কথা আমার স্বামীর কানে লাগাই। এসব কথা নিয়ে প্রতিদিন শাশুড়ি জায়ের মধ্যে আলাপ হয়। আমি জানি না আমার স্বামী এখন আমার হয়ে কথা কেন বলছে। আগে যদি কখনো সমস্যা বলতাম, তবে সে বলতো মানিয়ে নাও, সব কথা কানে নিতে নেই। এখন সে আমার হয়ে কথা বলছে, হয়তো নিজের ছোট ভাইয়ের বউ এর কথার দ্বারা বড় আমিকে অপমানিত হতে দেখতে সে পছন্দ করছে না, তাই কথা বলছে। যাই হোক, এত আলোচনা সমালোচনার মাঝে আমি কাটিয়ে দিচ্ছিলাম। সব দোষ যে তাদের তা নয়, আমারও অনেক দোষ রয়েছে। সংসার চলতে গেলে পুরোপুরি সাবা না হয়ে তার মতো নিজেকে উজাড় করে দেওয়া যায় না। সত্যি বলতে বাস্তব জীবনে হয় না। আমি তাই পারছি না ভালো হতে। তবে শাশুড়ির ভাষ্যমতে আমি হিংসুটে কথাটা সঠিক নয়। আমার যাও হিংসুটে, সে আমাকে হিংসা করে, আমাকে নিজের শত্রু ভাবছে। এই শত্রুতা তাকে দিয়ে কী কী করাচ্ছে সেটা উপলব্ধি করতে আমার সময় লেগে গেছে। প্রায় শুনতাম ধানের বস্তা থেকে ধান কমে যেছে, চাল পুকুরে পাওয়া গেছে। আমার শাশুড়ি এসব নিয়ে বকাবকি করতো। তখন আমার ছোটো যা খুব কৌশলে বলে দিত, চাল তো আজ ভাবি ধুয়েছে, সেই নিশ্চয়ই ফেলাইছে। আর ধানের কথা উঠলে তো খুব শান্তভাবে বলতো, ধান তো মনে হয় ভাবি তার হাঁস মুরগিকে দিয়েছে। আমি যদিও এসব জানতাম না, আড়ালে বলতো আমার নামে। আমার শাশুড়ি এসব বিশ্বাস করে আমার উপর রুষ্ট হয়ে থাকতেন। আগে যে শাশুড়ি আমাকে কথা শোনালো ভাত খাওয়ার সময়, ঠিকই আমাকে ডাকতো, সে এখন আমাকে একদমই পাত্তা দিচ্ছে না। একটা সময় ছিল যখন আমার ভুল পেলে আমার শাশুড়ি বকতো, যতই ভুল থাক বকেছে তো শাশুড়ি, তাই কষ্ট পেতাম। এটা নিয়ে কষ্ট পেয়ে মনমরা হয়ে বসে থাকার পর যখন শাশুড়ি খাবার সময় আমাকে আদর করে ডাকতো, তখন আমার কষ্ট নিমেষে শেষ হয়ে যেত। কিন্তু সেই শাশুড়ি আজ আমাকে খাবার খাওয়ার সময় ডাকে না, একেবারেই ডাকে না তা নয়, ডাকে কিন্তু দায়সারাভাবে, যে বিষয়টা আমার চোখে পড়ে। এসব মন খারাপের মাঝে সময় কেটে যাচ্ছে, বাচ্চা বড় হচ্ছে, আমাদের সংসারে ঝামেলা বাড়ছে। একদিন আমি দেখলাম, আমি যেদিন ভাত রান্নার জন্য চাল ধুই, সেই দিন আমার ছোটো যা হাতে এক মুঠো চাল নিয়ে খাটপাড়ে ফেলে দেয়। আমি এটা দেখে প্রথমে বুঝতে না পেরে বললাম, মাছ তো চাল খায় না, তাদের ভাত দিতে হয়। তবে এই কথা বলার পরক্ষণে আমি সমস্ত বিষয়টা বুঝতে পারলাম। তখন মনে পড়ল, শাশুড়িমা খাটে চাল পেয়ে বকাবকি করে, এই ছিল তার মনে। এসব ঘটনা আমার চোখে পড়ে, আমার শাশুড়ি এসব দেখে না। এসব বুঝতে পেরে আমি একদিন রেগে মেগে একদিন তারই পদ্ধতি অ্যাপ্লাই করি। সে যেদিন কাজ করে সেদিন তার কাজে খুঁত পাওয়া যায় তেমন কাজ করি। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো, আমার ছোটো জায়ের কাজে ভুল পেলে শাশুড়িমা বকাবকি করে না, বরং সুন্দরভাবে কাজটি ঠিক করে নেয়। এরপরও মানুষ বলে সংসারে ঝামেলা হয় কেন, ঠিকমতো খাবার পাও, জামা কাপড় পাও, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না সংসারে শুধু এসব পাওয়ার আশায় একজন মেয়ে বউ হয়ে আসে না, দিনরাত তার মানসিক শান্তি দরকার হয়। এভাবে দিনের পর দিন ছোটো যা আমাকে কেচ খাওয়াচ্ছিল। একটা সময় শাশুড়ি আমাকে খারাপ ভাবতে শুরু করে। সে একদিন খাবার সময় বলে, তোমরা চাও কি আমি ঘরটা জ্বালিয়ে দিয়ে বের হয়ে যাই? তোমরা সেই শুরু থেকে যায় যায় ঝামেলা করেই যাচ্ছ। এই কথার জবাবে ছোটো যে সুন্দর মতো বলে, আমি তো কোনো ঝামেলা করিনি, আমাকে ভাবি
সহ্যই করতে পারছে না। এটা কি আমার দোষ? এভাবে সেদিন আমার নামে আবারও বিচার হলো। এবার শাশুড়ি সরাসরি আমাকে দোষ দেয়। কোনো রকমে খাবার খেয়ে উঠে যাই। আসলে মুখ দিয়ে খাবার নামছিল না। বহুত গিলেছি। ঘরে এসে স্বামীকে সব বললে বলে অল্প ঝামেলা থাকতে আমরা আলাদা হয়ে যাই। এরপর দেখা যাবে মারামারি বাঁধবে। তার চেয়ে এত ঝামেলা না দিয়ে নুন ভাত যা জোটে সেটা দিয়ে আলাদা হয়ে যাই। আমার স্বামীও রাজি হয়ে গেল। সে আমাকে পরবর্তী দিন বাবার বাড়িতে যেতে বলল। একসাথে যে বাসা ভাড়া পেলে নিয়ে আসবে। এই ঘরে এত ঝামেলা মূলত আর রাখতে চাচ্ছিল না। পরবর্তী দিন সকালে আমি আমার শাশুড়িকে জানলাম, আম্মু আমি আজ বিকেলে বাবার বাড়ি যাব। তারপর এসে আমরা আলাদা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে শাশুড়ি মা খুশি হলেন না। যতই মুখে আলাদা হতে বলুক, আমার স্বামী তো তারই সন্তান। তাছাড়া আমার ছেলেকে শ্বশুর খুব ভালোবাসেন। আমি এজন্য এতদিন আলাদা হতে চাইনি। দূরে গেলে আমার ছেলেটা তাদের আদর পাবে না। কিন্তু এত ঝামেলা, মানসিক শান্তি পাচ্ছি না মোটেও। তাই আমাদের চলে যাওয়াই ঠিক। এই কথা শুনে আমার শাশুড়ি মনে দুঃখ হোক বা রাগে হোক বলে, যাও যাও, আমার ছেলেকে তো কেড়েই নিয়েছো, তার কানে বিষ ঢালছো। এখন তো যাবাই, গেলে যাও। আজ থেকে নাতি যেন আমাদের ঘরে না আসে। যাবার তো হলে তাহলে নাতিপুতির এত মায়া করে কি হবে? এভাবে বিলাপ করে বকতে শুরু করে দিল। হয়তো আমার শাশুড়ি এবার আমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছে আমরা সত্যি এবার আলাদা হব। আর এটা মুখের কথা নয়। তবে যেহেতু আলাদা হব তাই শাশুড়িকে কিছু কথা বললাম। আপনারা তো চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। আপনার ভালো বউ কত ভালো রাখে সেটা দেখেন। সেই সময় তো আর আমাকে দোষ দিতে পারবেন না। তাই আজ বলে গেলাম। এভাবে শুরু করে শাশুড়িকে কিছু ভুল তাকে ধরিয়ে দিলাম। শাশুড়িমা এসব মানতে নারাজ। উল্টো রাগ দেখে বললেন, আমি দুই চোখে দেখি, যাবা যাবা, তাই বলে আমারে দোষ দিয়ে যাবা কেন? আমি কি করছি? আমি কথা বাড়ালাম না। আমি বিশ্বাস করি আজ না হলে কাল বা কোনো দিন একদিন ঠিকই আমার শাশুড়ি আমাদের মর্ম বুঝবে। যাই হোক, সেদিন বিকেলে বাবার বাড়ি চলে আসলাম। তার 7 দিন পর বাড়ি এসে আমাদের জিনিসপত্র নিয়ে পাশের একজনের বিল্ডিংয়ে এক রুমে ভাড়া নিয়েছি, তাতে উঠেছি। সবাইকে বিদায় জানিয়ে চলে গেলাম। শাশুড়ির কাছে যখন বিদায় জানাতে যাই তখন সে বলে, হয়েছে, ঢং করা লাগবে না। আমার ছেলেকে নিয়ে যাচ্ছ তো যাও, আমাদের কথা ভাবছো জীবনে, এখন ঢং করে যাওয়ার জন্য অনুমতি নেওয়া লাগবে না। এই কথা বলে শাশুড়িমা মুখ ঘুরিয়ে নিলেন। আমি সেদিন শাশুড়িমাকে জবাব দিয়েছিলাম, জীবনে যাই হয়ে যাক তাদের আমরা দেখব। কিন্তু শাশুড়ি এসব কথার জবাব দেয় না। অতঃপর শুরু হলো ভাড়া বাসায় আমাদের ছোট্ট সংসার। মাস শেষে একটা টাকা শ্বশুর শাশুড়িকে জামাই পাঠাতো, কিন্তু তারা নিতে চাইতো না। জোর করে সে দিয়ে আসতো। তার বাবা মা তার টাকার উপর অধিকার আছে, কিন্তু শাশুড়িমা রাগ করে আমাদের টাকা নিতে চাইতেন না। তার মতে আমি তার ছেলেকেই কেড়ে নিচ্ছি, আমি তার ইনকাম খাই একা। এভাবে চলছিল। তবে শ্বশুর শাশুড়ি মুখে ভালোবাসে না বলে বিকেলে আমাদের দেখতে ঠিকই আসতো। আমাদের বলে ভুল হবে, আমার ছেলেকে। আগে বললাম না, তারা নাতিকে খুব ভালোবাসি। ঘরে যা ভালো জিনিস রান্না হোক না কেন সেটা নাতির জন্য নিয়ে আসতো। এই নিয়ে অবশ্য ছোটো জায়ের সাথে বাঁচতো। আমার শাশুড়ি ছোটো জাকে বকে পার পেত না। ছোটো জাও মুখে মুখে অনেক কথা বলতো। যেহেতু পাশাপাশি থাকতাম তাই সব খবর কানে আসতো। আমার শাশুড়ির সাথে ছোটো জায়ের এখন প্রায় ঝগড়া হয়। এসব নিতে না পেরে আমার শ্বশুর শাশুড়ি দেবরকে ফোন দিয়ে তার কাছে ঢাকা নিয়ে যেতে বলে বউ। দেবর নিতে না চাইলেও একটা সময় শাশুড়ি জোর করে ঢাকা পাঠিয়ে দেয় বউ। এমনটা যে ছোট ছেলে মনে মনে চাইছিল তা বুঝি আমি। আসলে আমি চলে আসছি, তার প্রতিদ্বন্দ্বী নেই, একা কাজ করে কাটাতে হচ্ছে, স্বামীও নেই, তাই সে এই প্ল্যান করছে। আমি সবই বুঝি। এভাবে আমাদের একটা যৌথ পরিবার ভেঙে 3টা সংসার হয়েছে। এই আলাদা সংসারগুলো মনে হয় ভালো, যে যার মতো ভালো আছি। আমার শ্বশুর শাশুড়ি এখন প্রায় সময় আমাদের এখানে এসে নাতির সাথে সময় কাটিয়ে যান। আমাদের বাড়িতে ছোট্ট করে ঘর উঠানোর পরামর্শ দেন। পরিশেষে এরকম পরিস্থিতি পড়ে সবাই হয়তো আলাদা হয়ে যায়। যারা আলাদা হয়ে যায় তারাই ভালো থাকে, কিন্তু যারা একসাথে থাকে তাদের সারা জীবন এরকম সমস্যা, খুঁটিনাটি সমস্যা লেগেই থাকে। আসলে একসাথে সবাই ভালো থাকতে পারে না, চাইলেও পারে না। এক স্থানে 10 জন মানুষ থাকলে সেই 10 জনের চিন্তা, ভাবনা, চেতনা এক হবে না। তাদের মত বিনিময় হবে, কারো ভালো কারো সহ্য হবে না, এমনটা হবে। পারিবারিক ক্ষেত্রে এগুলো বেশি হয়। এখানে কম বেশি সবারই দোষ থাকে, কারো বেশি বা কারো কম। তবে দিন শেষে দেখা হলে সেই মানুষকে অবহেলা, অপমান করে অন্য একজন বড় বানিয়ে তাকে
ভালো বইয়ের তকমা দিয়ে তার সাথে কাটিয়েছেন। শেষ সময়ে পাশে সেই অবহেলা করা মানুষটিকে পান, কিন্তু সেরা ভালো বইয়ের তকমা দেওয়া মানুষটি দুরবস্থা থেকে নাক ছিটকায়। এটাই হয়তো সংসার জীবন। এখানে আমি কারো দোষ দিচ্ছি না। মানুষ হিসেবে দুজন মানুষকে আমাদের সমান চোখে দেখা সম্ভব নয়, সত্যি সম্ভব নয়। আমি অনেক পর্যবেক্ষণ করে দেখেছি, তবে আমাদের সবার উচিত নিজের ভুলগুলো বুঝে তা শুধরে নেওয়া। সত্যি ঘটনা অবলম্বনে সংসারের খুঁটিনাটি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।